নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আছে ক্যালকেরিয়া ফ্লোরিকা। এটা ক্যালকেরিয়া ফ্লোরিকাম বলা হয়, ফ্লোরিকা বলা হয়, ক্যালকেরিয়া ফ্লোর বলা হয়। তো যাই হোক, আমি আজকের আলোচনায় ওষুধটির নাম ক্যালকেরিয়া ফ্লোরিকা বলবো উচ্চারণের সুবিধার জন্য। আমি ইচ্ছে করে প্রেজেন্টেশন গুলো আমি বাদ দিচ্ছি। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে প্রেজেন্টেশন গুলো বাদ দেওয়ার অর্থ কি। তো উত্তরটা আমি দিয়ে নেই যে প্রেজেন্টেশন দিতে গেলে যে বিষয়টা আমি দেখাচ্ছি ওই বিষয়ের মধ্যে আমি আবদ্ধ হয়ে যাই। আমি বিষয় থেকে ওই টপিকটা থেকে বেরোতে পারি না। আর আমি তো একটু ব্রডলি আলোচনা করতে চাই, আমার মতামত এটা সেটা, যার ধরুন আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আলোচনার ছন্দ পতন ঘটে যদি প্রেজেন্টেশন দেওয়া হয়। তবে কিছু কিছু জায়গায় প্রেজেন্টেশন দরকার, সেটা আমরা করব। এক আর দ্বিতীয় কথা হলো, আমি যখন শিক্ষকতা করতাম তখন দেখতাম যে ছেলেমেয়েরা লিটারেচারের উত্তর দেয়, সাহিত্যের উত্তর দেয় বিভিন্ন হিংস দিয়ে। তো আমি ওইটা তুলে দিয়েছিলাম। এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পরে প্রায় লিটারেচার পড়ান, ইংরেজি এবং বাংলা লিটারেচার পড়ান এরকম প্রায় শখানেক টিচারের মতামত যাচ্ছে, এরপরে সিদ্ধান্ত হয়েছিল না, লিটারেচার যদি এরকম হিংস দেওয়া হয় ঠিক আছে, তাহলে ছন্দ পতন ঘটবে। তার সাহিত্য আর সাহিত্য থাকে না, ওটা একটা কাঠামোর মধ্যে আটকা পড়ে যায়। যাই হোক, ওই সেন্স থেকেই আমি প্রেজেন্টেশন গুলো থেকে একটু সরে থাকতে চাচ্ছি। বিশেষ প্রয়োজন না হলে কোনো ক্লাসে আমি প্রেজেন্টেশন তৈরি করছি না, আর আমার সময়ও কম। আর ব্যক্তিগতভাবে আমি একটু অলস টাইপেরও আছি। যাই হোক, আমি আজকে আলোচনা শুরু করবো একটা কেস দিয়ে। আমি জানি না যে এখানে আছেন কিনা ডাক্তার মঞ্জুরুল হাসান ভূঁইয়া ফ্রম কুমিল্লা। কুমিল্লার একজন প্রখ্যাত চিকিৎসক, উনি অনেক রোগী দেখেন। আমার সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং, উনি প্রায় আমার এখানে আসেন। তো এই আবার ইমিডিয়েট আসবেন এরকম আমাকে জানিয়েছেন। তো বছর দুয়েক আগে কোন এক বর্ষণ মুখর দুপুরে কুমিল্লার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মঞ্জুরুল হাসান ভূঁইয়া আমাকে ফোন করে একজন রোগীর ব্যাপারে পরামর্শ চাইলেন। তার একজন রোগী নাম ফাতেমা বেগম, তখন তার বয়স ছিল 29 বছর। ওই দিন সকালে ফাতেমা অসুস্থ হয়ে পড়েন। তার বুকে ভীষণ ব্যথা হচ্ছিল, তবে এই ব্যথাটা হৃদরোগ জনিত নয়। তিনি কথা বলতে পারছিলেন না, খুব ছোট ফিসফিস শব্দ করে কথা বলছিলেন। তার শরীরের সমস্ত শক্তি তিনি হারিয়ে ফেলেছিলেন। হাঁটার মতো সক্ষমতা ফাতেমার ছিল না। ডাক্তার মঞ্জুরুল হাসান ভূঁইয়া এই রোগীকে কি ব্যবস্থা দিবেন ভেবে পাচ্ছিলেন না। সম্ভবত রোগীর প্রতি ডাক্তার ভূঁইয়ার পারিবারিক সংবেদনশীলতা থাকায় তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পারিবারিকভাবে পরিচিত। আমি তার কাছে রোগী সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম। তিনি সংক্ষেপে যা বললেন তার সামারিটা হলো এরকম: ফাতেমার বিয়ের বয়স 10 বছর, কিন্তু তাদের কোনো সন্তান নেই, বাচ্চা কনসিভই হয়নি। ওই দিন সকালে ফাতেমার এক আত্মীয়া, আত্মীয় বলতে তার ভাবির বোন এরকম বেআইন, মারা যান। এই যিনি মারা গেছেন তিনি এবং ফাতেমা একে অপরের প্রতিবেশী ছিলেন। এছাড়াও দুজনের মধ্যে সম্পর্ক ছিল খুব নিবিড়। ফাতেমা তার দৈনন্দিন সব কাজে তার ওই আত্মীয়াকে সঙ্গে রাখতেন। খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। এমনকি তিনি যদি এক প্যাকেট টিস্যু পেপার কিনতে বাসার বাইরে যেতেন, তাহলে তার ওই আত্মীয়াকে ফোন করে সঙ্গে নিয়ে বেরোতেন। এক কথায় ফাতেমা তার আত্মীয়র উপর সব ব্যাপারে নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ফাতেমা তার ওই আত্মীয়র পরামর্শ ছাড়া ছোট বড় কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারতেন না। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার ওই আত্মীয়ার পরামর্শটা তার নিতে হতো, এতটা ডিপেন্ডেন্ট। ঘটনার দিন
সকাল 6টার দিকে ফাতেমার ওই আত্মীয়া আকস্মিক মৃত্যু হয়। মৃত্যু সংবাদ শুনেই ফাতেমা অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার প্রথম বিষয়টা হলো তিনি বাক শক্তি হারিয়ে ফেলছেন। কোন শব্দ উচ্চারণ করতে গেলে গলায় ফিসফিস শব্দ হতে শুরু করে। তিনি বুকে ভীষণ যন্ত্রণা অনুভব করতে থাকেন। তার হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সময় তিনি 2বার জ্ঞান হারিয়েছিলেন, অজ্ঞান হয়ে পড়ছেন। ডাক্তার মঞ্জুরুল হাসান জানিয়েছিলেন ফাতেমার বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশের বিখ্যাত বেশ কয়েকজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন। আমি নাম বলছি না, তাদের বেশিরভাগ চিকিৎসকই অ্যাকোনাইট নেফিলাস দেওয়ার পরামর্শ দেন। কেউ ইগনেশিয়া, দু একজনে ওপিয়াম, আবার কেউ কেউ আর্সেনিক অ্যালবাম দেওয়ার জন্যও বলেন। এর মধ্যে ডাক্তার মঞ্জুরুল হাসান ইগনেশিয়া সহ 2-1টি ওষুধ প্রয়োগও করেছেন, কিন্তু তাতে রোগীর অবস্থা আরো অবনতির দিকে যায়। এই অবস্থায় ডাক্তার ভুঁইয়া আমার কাছে ফোন করে পরামর্শ চান। ফাতেমা বেগমের বিস্তারিত তথ্য জেনে, সম্ভবত তার ছবিও দেখেছিলাম আমি, ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়াকে বললাম ক্যালকেরিয়া ফ্লোরিকা M2 1 ঘন্টা পর পর ব্যবস্থা দিতে। বিকেল 5টা নাগাদ ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়া আমাকে ফোন করে বললেন ক্যালকেরিয়া ফ্লোরিকা দেওয়ার আধা ঘন্টার মধ্যে রোগীর অবস্থার উন্নতি হতে শুরু করে। বিকেল নাগাদ রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। ফাতেমা পায়ে হেঁটে তার চেম্বারে এসেছেন তার সঙ্গে দেখা করতে। চমৎকার। এই যে এই বিষয়টা ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়াকে যতটা বিব্রতকর অবস্থায় ফেলেছিলেন, বা তিনি কি করবেন হতাশার মধ্যে পড়ে গেছেন, যখন শুনেছি রোগীটা সুস্থ আমি অতটা বিস্মিত হইনি, আমি অতটা অবাক হইনি, কারণ আমি জানি যে এরকমই হওয়ার কথা। আমি নিশ্চিত ছিলাম ফাতেমা বিলংস ক্যালকেরিয়া ফ্লোরিকা। পরবর্তীকালে ডাক্তার ভুঁইয়া জানান ফাতেমা এরপর তার অন্যান্য সমস্যার জন্য এই ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়ার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। ফাতেমার সমস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল বিয়ের 10 বছর পেরিয়ে গেল কোনো বাচ্চা কনসিভ না করা। আজকে যে মডারেটর আপাকে আমি বলবো, আপা যদি ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়া আজকে ক্লাসে থেকে থাকেন তাহলে আমরা মানে সংযোজন বা আলোচনার যে কোনো পর্যায়ে ওনাকে একটু ওপিনিয়ন দেওয়ার কথা বলবেন, ওনাকে ইনভাইট করবেন। যাই হোক, 10 বছরের মধ্যে তার কোনো বাচ্চা হচ্ছিল না, বিয়ের বয়স 10 বছর পেরিয়ে গেল, কোনো বাচ্চা কনসিভই করছিল না। আরো ঝামেলা ছিল, আমি সেদিকে যাচ্ছি না, পেশেন্টটা ডাক্তার ভুঁইয়ার। তো ডাক্তার হাসান ফাতেমা বেগমের চিকিৎসায় তার যে কনস্টিটিউশনাল ওষুধটা আমি বের করে দিয়েছিলাম ক্যালকেরিয়া ফ্লোরিকা, এটাই বহাল রাখেন। চিকিৎসা শুরুর 1 মাসের মাথায় ফাতেমার বাচ্চা কনসিভ করে। তিনি এখন একটি কন্যা সন্তানের মা। তার মেয়ের বয়স 1.5 বছরের মতো। এই শব্দ মানে সম্প্রতি এই মেয়ের বয়স 1.5 বছরের মতো, এই কথাটা শুনে আমার বুকটা ভরে গেছে যে না, আর কিছু না হোক একটা রোগী আমাদের খুব চমৎকার ভাবে আমরা নিয়ে আসতে পেরেছি, যে কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া ফ্লোরিকা তাকে তার যে ঘাটতিটা পূরণ করতে পেরেছে। আলোচ্য রোগীর জন্য কেন ক্যালকেরিয়া ফ্লোরিকা ব্যবস্থা দিতে বলেছিলাম আজকের আলোচনার মধ্য দিয়ে তা স্পষ্ট করার চেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টা হবে এবং সেটা আমরা ক্লিয়ার করব। যদি আমরা এই একটা বিষয় ক্লিয়ার করতে পারি তাহলে বহুল অংশে ক্যালকেরিয়া ফ্লোরিকামকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং আর কোনোদিন আমরা ভুল করব না। হোমিওপ্যাথি চর্চায় ক্যালকেরিয়া ফ্লোরিকা ওষুধটিকে আমাদের হাতের নাগালে রাখতে হয়। ক্যালকেরিয়া ফ্লোরিকা হোমিওপ্যাথিতে বেশ প্রচলিত ও পরিচিত একটা ওষুধ। ওষুধটি আরো বেশি পরিচিত হাড়ের টিস্যু ও দাঁতের সঙ্গে এর শক্তিশালী একটা সম্পর্ক থাকার কারণে। হাড়ের বিকাশ হয় ধীর গতিতে। ক্যালকেরিয়া ফ্লোরিকার অধীন ব্যক্তির হাড়ে এক্সোস্টোসিস হওয়ার প্রবণতা থাকে। মনে রাখবেন টার্মটা এক্সোস্টোসিস। এক্সোস্টোসিস ক্যালকেরিয়া ফ্লোরিকার একটা কি নোট।
এটাও মনে রাখতে হবে, এই শব্দটাই মনে রাখতে হবে এবং এটা চিনতে হবে আমাদের, হোয়াট ইজ এক্সোস্টোসিস। যদি ওই প্রশ্ন করা হয় যে এক্সোস্টোসিস কি, এক্সোস্টোসিস হলো হাড়ের বৃদ্ধি বা অস্বাভাবিকভাবে হাড়ের স্ফীতি, যা সাধারণত হাড়ের উপরিভাগ বা বহিঃপৃষ্ঠে গঠিত হয়ে থাকে। তাহলে কি হাড়ের বৃদ্ধি হতে পারে, হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি স্ফীতি হতে পারে, এটা হাড়ের বাইরের দিকে, ইনার সাইডে না, ভেতরের দিকে। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আমরা একটু অপেক্ষা করি, আমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করছি, স্যার সম্ভবত আচ্ছা, এখন শোনা যাচ্ছে, এখন শোনা জি যায়? জি স্যার এখন শোনা আচ্ছা, যাচ্ছে। যাই হোক, আমি ফোন দিয়ে ঢুকলাম, আমার এই ইসের ওয়াইফাই নেটওয়ার্কটা কেটে গেল, হঠাৎ দেখছি আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপর বলছিলাম যে এক্সোস্টোসিস এটা হলো হাড়ের বাইরের দিকে এই সমস্যাটা তৈরি হয়। ওটা সমস্যা হচ্ছে, আমি দেখি নেটওয়ার্কটা পাইনি, একটু অপেক্ষা করেন কাইন্ডলি। কেটে গেল কেন? আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, স্যার আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, বিকল্প পদ্ধতিতে ঢুকলাম। আচ্ছা, আমরা বলছিলাম এক্সোস্টোসিস সম্পর্কে। এটা হাড়ের বহির পাশে বাইরের দিকে এই জিনিসটা ডেভেলপ করে, হাড়ের বিকৃতি বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তা আমরা বলছিলাম এটা জেনেটিক কারণ, সংক্রমণ, আঘাত বা অন্য কোনো রোগের কারণে দীর্ঘমেয়াদী যে প্রদাহ বা ইনফ্লামেশন যদি হাড়ে হয়, তাহলে এক্সোস্টোসিস ডেভেলপ করতে পারে।
আপনি যদি দেখেন কোন রোগীতে এক্সোস্টোসিস দেখা দিয়েছে, তবে প্রথমেই ক্যালকেরিয়া ফ্লোরিকাকে স্মরণ করুন। এটা স্মরণ করতে বলছে এই কারণে, কারণ এক্সোস্টোসিস এই যে ডিজিজটা বা এই লক্ষণটা, এইটাই ওষুধটার একটা প্রধান একটা কিনোট। এই ওষুধটার প্রধান একটা কিনোট হলো এক্সোস্টোসিস। সুতরাং এক্সোস্টোসিস দেখলে এই কিনোটটা আমরা মানে আমরা এই ওষুধটাকে স্মরণ করতে পারি। তারপর ওষুধ এটা হবে কি না হবে সেটা পরের ব্যাপার। এটা ওষুধ হবেই এমন আমরা বলছি না, ওষুধ নাও হতে পারে। প্লাস যদি ওষুধ হয় তো বেটার, না হলে তো কিছু করার নেই, তাহলে অন্য ওষুধ আমাদের দেখতে হবে। আমরা জানি এই যে দেখেন যে এখন এই ওষুধটা হলো ক্যালকেরিয়া পরিবারভুক্ত একটা ওষুধ। তো আমরা জানি ক্যালকেরিয়া কার্বনিকার রোগী, আমরা ক্যালকেরিয়া কার্বনিকার ক্লাসে বলেছিলাম যে ক্যালকেরিয়া কার্বনিকার রোগী চুন অর্থাৎ ক্যালসিয়াম হজম করতে পারে না। চুন হজম করতে পারে না, এটা তার মেটাবলিজমের ঘাটতিজনিত সমস্যা। অর্থাৎ তার পক্ষে চুনটাকে ভাঙা সম্ভব না, তার স্টোমাক চুন ভাঙতে পারে না। ক্যালসিয়ামকে হজম বা সঠিকভাবে ভাঙতে না পারার কারণে ক্যালকেরিয়া কার্বনিকার রোগীর শরীরে ক্যালসিয়াম জনিত সমস্যা দেখা দেয়, পরিবর্তন আসে রোগীর মানসিক এবং আবেগীয় এবং অন্যান্য লেভেলেও এই পরিবর্তনটা আস্তে আস্তে প্রভাব বিস্তার করে। তো সেক্ষেত্রে যে আমরা এটা কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকার ক্ষেত্রে আমরা এটা বলেছিলাম। একইভাবে ক্যালকেরিয়া ফ্লোরিকার রোগী ক্ষেত্রেও এই রোগীদের ক্ষেত্রেও সমস্যা হয়, তাদের মেটাবলিজমের সমস্যা। ক্যালকেরিয়া ফ্লোরিকামের রোগীর সমস্যা তাদের মেটাবলিজমে একদম স্পষ্ট, এর মধ্যে আর কোনো হিসাব নেই। তাহলে কি দুইটাই মেটাবলিজম মানে সমস্যা, এবং দুইটাই ক্যালসিয়াম সংক্রান্ত, ক্যালসিয়াম ভাঙতে গিয়ে এই সমস্যা হয়। তো এই ওষুধটির মানে ক্যালকেরিয়া ফ্লোরিকা রোগীর মেটাবলিক সিস্টেম ক্যালসিয়াম ভাঙার ক্ষেত্রে একটা হলো যে ক্যালসিয়াম ভাঙতে পারে না, আগে যেটা বলছি, আর ক্যালকেরিয়া ফ্লোরিকাম ক্যালসিয়াম ভাঙার ক্ষেত্রে ত্রুটি থাকে। এই ক্যালসিয়ামটা সে ভাঙে, মেটাবলিজম হয়, কিন্তু তার মেটাবলিজমটা হয় ত্রুটিযুক্ত মেটাবলিজম, মানে যেভাবে হওয়ার কথা, যে প্রপারলি যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে ত্রুটিযুক্ত মেটাবলিজম দেখা দেয়। তো যাই হোক, এই ত্রুটিযুক্ত মেটাবলিজমের কারণে, আচ্ছা আমরা বলতে পারি এই ত্রুটির কারণে শরীর কি করে, এই ওষুধের রোগীর শরীর অশোধিত ক্যালসিয়াম গ্রহণ করে, অর্থাৎ ক্যালসিয়ামটা যে প্রপার চ্যানেলে করার কথা। আবার ওই স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, আপনার ভিডিও অন হয়েছে, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। নেটওয়ার্ক জনিত কারণে স্যার আবার ডিসকানেক্টেড হয়ে গেছেন, উনি শীঘ্রই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আবার যুক্ত হবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। জি স্যার। আমাকে একটু ক্লিয়ারেন্স দিতে হবে, শুনতে পাচ্ছেন কিনা? স্যার শোনা যাচ্ছে, শুনতে আচ্ছা, পাচ্ছি। এতক্ষণ ক্লাস করছি শুয়ে উঠলাম গামছা টামছা মুড়ি দিয়ে। হ্যাঁ,
আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম আমরা, যে এই মেটাবলিজমের ত্রুটির কারণে শরীর অশোধিত ক্যালসিয়াম গ্রহণ করে, ফলে রোগীর ক্যালসিয়াম প্রভাবিত টিস্যুগুলোর বিকৃতি দেখা দেয়। বিকৃতি দেখা দেয় হাড় ও হাড়ের জোড়ায়, হাড়ের গঠনে। দিস দ্য ক্যালকেরিয়া ফ্লোরিকাম। এই হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম। এই ওষুধটি মানবদেহের ইলাস্টিক ফাইবারকে শিথিল করে দেয়, বিশেষ করে শিরা ও গ্রন্থিগুলোর ইলাস্টিক ফাইবারকে। ইলাস্টিক ফাইবার হলো এক ধরনের প্রোটিন ফাইবার যা শরীরের বিভিন্ন টিস্যুতে পাওয়া যায়। ইলাস্টিক ফাইবার টিস্যুগুলোকে সংকুচিত ও প্রসারিত করার সক্ষমতা দেয়। এগুলো সাধারণত ইলাস্ট্রিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়। ইলাস্টিক ফাইবার টিস্যুর স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সহায়তা করে। ক্যালকেরিয়া ফ্লোরিকা রোগের গ্ল্যান্ডগুলো বড় ও পাথরের মতো শক্ত হয়ে যায়। শিরাস্ফীতি বা শিরায় ভেরিকোজ দেখা দেয়। কোনো ক্ষতের চারপাশে যদি কাঠিন্য দেখা দেয়, তবে তা সেরে তুলতে ক্যালকেরিয়া ফ্লোরিকা সহায়ক হতে পারে। ক্যালকেরিয়া ফ্লোরিকা অ্যানিরিউজমের একটি উৎকৃষ্ট রিমেডি হতে পারে। অ্যানিরিউজম হলো রক্তনালীর দেয়ালের দুর্বলতা জনিত একটি অস্বাভাবিক ফোলা ভাব বা ফেঁপে ওঠা অবস্থা। এটি যে কোনো জায়গার রক্তনালীতে হতে পারে, তবে মস্তিষ্কের ধমনীতে অর্থাৎ সেরিব্রাল অ্যানিরিউজম এবং হৃৎপিণ্ড থেকে শরীরের যে প্রধান ধমনী সেখানে আর্টারিক অ্যানিরিউজম বেশি সময় আমরা পেয়ে থাকি, বা আমরা প্যাথোলজিক্যাল টেস্টও এই রিপোর্টগুলো আমরা পেয়ে থাকি। সেরিব্রাল অ্যানিরিউজম অর্থাৎ যেটা ওই মস্তিষ্কের ধমনীতে, ওইটা যদি কোনো কারণে রাপচার হয়ে যায় বা ফেটে যায়, তাহলে রোগীর স্ট্রোক হতে পারে, রোগীর জীবন বিপন্ন করতে পারে। ক্যালকেরিয়া ফ্লোরিকা ইলাস্টিক ফাইবার টিস্যুর উপর প্রধান ক্রিয়া প্রকাশ করলেও হাড়, টেন্ডন, লিগামেন্ট এবং কানেকটিভ টিস্যুর উপর এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ব্যক্তিগত পর্যবেক্ষণে এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যে ক্যালকেরিয়া ফ্লোরিকা নারীদের ব্রড লিগামেন্টের শিথিলতা জনিত জরায়ুর স্থানচ্যুতির প্রথম সারির একটি ওষুধ। ব্রড লিগামেন্ট, হোয়াট ইজ ব্রড লিগামেন্ট? এটা ফাইনাল ইয়ারে আমাকে ভাই জিজ্ঞাসা করছিল, হোয়াট ইজ ব্রড লিগামেন্ট। এর আগে বোধহয় যে প্রায় 80 জনকে জিজ্ঞাসা করছি, কেউ পারেনি। তো আমি জানি না তো কি জিজ্ঞেস করে, তা ওই ভাইবা বোর্ডে আমাকে বলছে হোয়াট ইজ ব্রড লিগামেন্ট। তো আমি মানে ব্রড লিগামেন্ট কি, তখন আমি বলেছিলাম ব্রড লিগামেন্ট হলো যে জরায়ুকে স্বাভাবিক অবস্থানে টেনে ধরে রাখতে যে ইলাস্টিসিটি সম্পন্ন একাধিক লিগামেন্ট থাকে। এর মধ্যে দুটো লিগামেন্ট আছে অপেক্ষাকৃত শক্তিশালী এবং মোটা এবং বেশি ইলাস্টিসিটি সম্পন্ন, এর বলা হয় ব্রড লিগামেন্ট। ক্যালকেরিয়া ফ্লোরিকা ইলাস্টিক ফাইবার টিস্যুর পর প্রধান ক্রিয়া প্রকাশ করলেও আমরা বলছি কি হাড়, টেন্ডন এবং লিগামেন্ট কানেকটিভ টিস্যুর উপর এর ক্রিয়া প্রকাশ করে। সো এই লিগামেন্টের শিথিলতা জনিত যদি প্রলাপস অফ ইউট্রাস বা জরায়ুর স্থানচ্যুতি ঘটে, সেক্ষেত্রে এটা চমৎকার কাজ করতে পারে। অসংখ্য রোগীকে আমি ব্যবস্থা দিয়েছি। ক্যালকেরিয়া ফ্লোরিকা রোগী বিশেষ এক মানসিকতা লালন করে। আমরা কিন্তু মেন্টাল স্টেটে চলে যাচ্ছি। অবশ্য মেন্টাল স্টেট দিয়ে আমরা আগে শুরু করেছিলাম। তাদের এই মানসিক অবস্থাটিকে ওষুধ শনাক্তকরণ চিহ্ন হিসেবে বিবেচনা করা যেতে পারে। একজন ক্যালকেরিয়া ফ্লোরিকা রোগীর শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই অবনতি একই সঙ্গে ঘটে। আমরা এমন অনেক ওষুধ আছে যেটা যখন মেন্টালি ভালো থাকে তখন ফিজিক্যালি সিক বা ইল, আবার ফিজিক্যালি ভালো থাকলে সে মেন্টালি সিক হয়। কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা একদম সমান স্কেলে, সমানভাবে তার শারীরিক এবং মানসিক এই দুইটা দিকের অবনতি হতে থাকে। প্রাথমিকভাবে শারীরিকভাবে তাদের নখ ও দাঁতগুলো ভঙ্গুর হয়, সহজেই ভেঙে যায়, বিশেষ করে দাঁতের মুকুট ভেঙে যায়, দাঁত ফেটে যায়। তেমনি তাদের শরীর ও মনও ভেঙে পড়তে শুরু করে ওই সময়টা থেকেই। তিনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত থাকেন,
স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, অ্যাংজাইটি অ্যাবাউট ওন হেলথ, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, মানে তার নিজের স্বাস্থ্য নিয়ে ভীষণ অ্যাংজাইটির মধ্যে থাকেন। ক্যালকেরিয়া কার্বনিকামার মতো ক্যালকেরিয়া ফ্লোরিকা তো স্বাস্থ্য নিয়ে দারুণ উদ্বেগ আছে। দ্যাট মিনস আমরা ক্যালকেরিয়া কার্বনিকার ক্লাস বলেছিলাম যে এই ওষুধটায় স্বাস্থ্য নিয়ে মারাত্মক দুশ্চিন্তা আছে। তিনি এমন ভয়ে ভীত থাকেন যে তার কোনো অসুস্থতা দেখা দিবে এবং তিনি বেশ অসুস্থ হয়ে পড়বেন। আসন্ন রোগ বা অসুস্থতার ভয়। দেখেন, যে রোগটা আসেনি, এটা একটা অলিক বা একটা কল্পিত জিনিস, যে ওই রোগটা কল্পনা করে সেই রোগটার ভয়ে উনি ভীত থাকেন। আমরা কেলি কার্বনিকের মধ্যে আসন্ন রোগ নিয়ে উৎকণ্ঠার কথা বলেছিলাম। স্বাস্থ্য নিয়ে এমন উদ্বেগ আমরা আর্সেনিক অ্যালবামের মধ্যে আমরা পেয়েছি। কেলি আর্সেনিকা, ক্যালকেরিয়া কার্বনিকা, লাইকোপোডিয়াম, এসিড নাইট্রিকামের মধ্যেও আছে। এসব ওষুধের মধ্যে স্বাস্থ্য বিষয়ক উদ্বেগ বেশ সক্রিয়ভাবে আছে। মানে এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আবার কোন কোন ক্ষেত্রে তা হাইপোকন্ড্রিয়াক অবস্থা তৈরি করে, হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়াক কন্ডিশন তৈরি করে। এবং হাইপোকন্ড্রিয়াক নিয়ে আমরা বলেছিলাম বেশ কয়েকটা, আর্সেনিকের ক্লাসে বলেছি, ক্যালকেরিয়া কার্বের ক্লাসে বলেছি, আমার মনে পড়ে আয়োডিয়ামের ক্লাসে আমরা হাইপোকন্ড্রিয়াসিস নিয়ে বলেছি। সো ওই সময়টা আমরা নষ্ট না করি, যে খুব মারাত্মক অবস্থা, খুব উঁচু ডিগ্রির, উঁচু মাত্রার যে টেনশন বা দুশ্চিন্তা, এই অবস্থাটাকে যে হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়া বলে ধরা হয়। অথবা রোগী অসুস্থ, বিভিন্ন সমস্যায় ভুগছেন, প্যাথোলজিক্যাল কোনো টেস্টে তার কোনো রোগ ধরা পড়ছে না, ওই রোগীটাকে হাইপোকন্ড্রিয়াক কন্ডিশন বলে ডাক্তাররা, অ্যালোপ্যাথিক চিকিৎসকরা শনাক্ত করে থাকেন। আর্সেনিক অ্যালবাম, টেলি আর্সেনিকামে হাইপোকন্ড্রিয়াক অবস্থা রয়েছে। আর্সেনিক অ্যালবামের ক্লাসে আমরা হাইপোকন্ড্রিয়াক সম্পর্কে ডিটেলস বলেছিলাম। পক্ষান্তরে ক্যালকেরিয়া ফ্লোরিকা স্বাস্থ্য বিষয়ক যে উদ্বেগ, দেখেন এখানে লক্ষণীয় যে এই উদ্বেগ এটা সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায়, ইনঅ্যাক্টিভ অবস্থায় বিদ্যমান থাকে। সে ওটা প্রকাশ করে না, সুপ্ত অবস্থায়, ইনঅ্যাক্টিভ অবস্থায়, কিন্তু তার ভেতরে ভেতরে থাকে, তার মানে ভেতরে এটা চলমান, প্রবাহমান থাকে, যা রুগীকে ভেতরে ভেতরে কুকড়ে খায়, তাড়া করে। আমরা রুগীর সঙ্গে পর্যাপ্ত সময় দিলে তার অভ্যন্তরীণ এই অবস্থার সন্ধান পাবো। আর যদি আমরা ওই রুগীকে পর্যাপ্ত সময় না দিতে পারি, তাহলে এসব রুগীর ভেতরের খবরটা বের করতে আমরা ব্যর্থ হতে পারি। আমরা ক্যালকেরিয়া কার্বনিকের ক্লাসে বলেছিলাম ক্যালকেরিয়া পরিবারের ওষুধগুলোর প্রধান থিমটা কি, মূল থিমটা কি, ওই একটা মানে ওই গ্রুপের থিমটা কি। আমরা বলেছিলাম যে ক্যালকেরিয়ার প্রধান থিমটাই হলো সুরক্ষিত থাকার প্রয়োজনীয়তা। একটাই থিম, সুরক্ষিত থাকার প্রয়োজনীয়তা। তিনি নিজের সুরক্ষা নিশ্চিত করতে চান। ক্যালকেরিয়ার রোগী মনে করেন পৃথিবীর যত নিষ্ঠুরতা, কঠোরতা, তা মোকাবেলা করার পক্ষে তিনি খুব দুর্বল, খুবই ক্ষুদ্র। সো নিজের প্রোটেকশনের চিন্তাটা করতে হবে ফার্স্ট টাইম। এইটার সবচেয়ে বড় বেশি প্রায়োরিটি প্রোটেকশন, নিজের প্রোটেকশন, তার পরিবারের সদস্যদের প্রোটেকশন। ক্যালকেরিয়া কার্বনিকামের ক্লাসে আমরা বলেছিলাম একটা ঝিনুক যেমন নিজেকে তার সেল বা খোলসের আড়ালে আগলে রাখে, ক্যালকেরিয়া কার্বনিকার রোগীও নিজেকে একইভাবে সবকিছুর উপদ্রব থেকে নিরাপদে রাখতে, সুরক্ষিত রাখতে সচেষ্ট থাকেন। এই যে সুরক্ষা, ক্যালকেরিয়া কার্বনিকা মূলত ক্যালকেরিয়া পরিবারের প্রতিনিধিত্বকারী একটা ওষুধ। তাহলে কি ক্যালকেরিয়া কার্বের যে বিষয়টা আছে, এটা ক্যালকেরিয়ার সবগুলো প্রিপারেশনের মধ্যে বা ক্যালকেরিয়া পরিবারের সব সদস্যদের মধ্যে আমরা পেতে পারি। আমরা যখন ক্যালকেরিয়া পরিবারের অন্যান্য ওষুধগুলো পর্যবেক্ষণ করি, তখন এর মূল থিম সুরক্ষিত থাকার প্রয়োজনীয়তা বিভিন্ন ফরমেশনে, ভিন্ন ভিন্ন ফরমেশনে, ভিন্ন ভিন্ন ক্যালকেরিয়া ওষুধের মধ্যে, ক্যালকেরিয়া প্রিপারেশনের মধ্যে আমরা পাই। তাহলে ক্যালকেরিয়ার সুরক্ষিত থাকার প্রয়োজনীয়তার যে তাগিদ,
আচ্ছা, এই যে মানে সুরক্ষিত থাকার প্রয়োজনীয়তার যে তাগিদটা, তারই একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাবো বা দেখতে পাই ক্যালকেরিয়া ফ্লোরিকার মধ্যে। ভিন্ন রূপ ওইভাবে না, ঠিক ক্যালকেরিয়া কার্বের মতো ওই ফর্মে না, ভিন্ন ফর্মেটে পাই আমরা এটা। ক্যালকেরিয়া ফ্লোরিকার রোগী নিজের স্বাস্থ্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন থাকেন, এটা যদিও ক্যালকেরিয়া কার্বনিকামেরই মতো প্রায়, তবে তিনি মনে করেন শিগগিরই তিনি কোনো বড় ধরনের রোগ আক্রান্ত হতে যাচ্ছেন। অনেকটা অ্যাডভান্স চিন্তা, আমার মনে হয় কোনো বড় রোগ হবে, অনেকটা কেলি কার্বনিকামের মতো। এর কারণ হলো উনি একই সঙ্গে সমান তালে মানসিক এবং শারীরিকভাবে আক্রান্ত হন। এই আক্রান্ত অবস্থাটা তার মানসিক অবস্থাটাও ভেঙে যায়। তো 50-50 আক্রান্ত হলে সেটা মিলে কিন্তু 100-এর মতোই হয়ে যায় এক হিসাবে। যাই হোক, যে শিগগিরই তিনি কোনো জটিল রোগে, কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হবেন। কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া ফ্লোরিকার বৈশিষ্ট্য মজার, চমৎকার, মানে এটা মজাদার। তার মধ্যে আছে অন্যদের প্রতি ভীষণ নির্ভরশীলতার সঙ্গে যুক্ত থাকার বা সম্পৃক্ত থাকার প্রচন্ড আকাঙ্ক্ষা। এটাও একটা ক্যালকেরিয়া বৈশিষ্ট্য যে সে ফ্যামিলি বন্ডেড, ফ্যামিলির সঙ্গে একত্রে থাকতে চায়, এই যুক্ত থাকার আকাঙ্ক্ষা আছে। আর হলো অন্যের প্রতি ভীষণ নির্ভরশীলতার সঙ্গে যুক্ত থাকা। এই অন্যের প্রতি ভীষণ নির্ভরশীলতা, এই কথাটা ক্যালকেরিয়া ফ্লোরিকামে যুক্ত হয়েছে। ক্যালকেরিয়া কার্বনিকামে যেমন শুধুমাত্র ফ্যামিলি রিলেটেড, ফ্যামিলি সদস্যদের প্রতি রিলেটেড থাকে, নির্ভরশীল থাকে বা তাদেরকে ছেড়ে যেতে চান না, ক্যালকেরিয়া ফ্লোরিকাম এটা অন্য কেউ হতে পারে, আমরা সামনের আলোচনায় পাবো। তার এই আকাঙ্ক্ষায় এক পর্যায়ে বাধ্যবাধকতায় পর্যবসিত হয়। তার যেই চিন্তাটা যে কারোর সঙ্গে যুক্ত থাকতে হবে এবং নির্ভরশীল থাকতে হবে, হি অর শি হ্যাজ টু মানে কি, অত্যাবশ্যকীয় বা অবশ্যই করণীয়, এটা তার করতে হবে, বাধ্যবাধকতা। তাকে অন্য মানুষের সঙ্গে যুক্ত থাকতে হয়, তাদের উপর নির্ভর করতে হয়। প্রথমত তাকে আপনার আর্সেনিক অ্যালবাম মনে হতে পারে এই সব কারণে, যে আর্সেনিক অ্যালবামের মতো। আর্সেনিক অ্যালবাম তো যে কিছু মানুষের উপর তার ডিপেন্ড করতে হয়। আর্সেনিক অ্যালবাম এটা নিজেকে সুরক্ষিত রাখার জন্য না, নিজের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য। আর ক্যালকেরিয়া হলো সুরক্ষিত, প্রোটেকশনের জন্য। আর্সেনিকের আলোচনা আমরা ডিটেলস করেছিলাম, এটা আর আজকে বলবো না। তবে তিনি আর্সেনিক অ্যালবাম থেকে ভিন্নতর। তিনি মনে করেন তার নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই কিছু বিশ্বস্ত মানুষ থাকতে হবে। নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তার নিজের বিশ্বস্ত কিছু মানুষ থাকতে হবে। এসব মানুষ তার কাছে এসব মানুষ তার কাছাকাছি থাকবেন, যাতে যে কোনো সময় যে কোনো কাজে তিনি তাদের উপর নির্ভর করতে পারেন, সহযোগিতা নিতে পারেন। দেখেন ওই ক্যালকেরিয়া কার্বনিকা থেকে কিন্তু মানে বিচ্ছিন্ন হয়ে আসা ভিন্ন একটা রূপ এখানে, ভিন্ন একটা চিন্তা এখানে ডেভেলপ করছে। ক্যালকেরিয়া কার্বনিকা সুরক্ষার জন্য যেমন পরিবারের সদস্যের সঙ্গে থাকতে চান, তিনি নিজের জন্য, পরিবারের সদস্যের জন্য সুরক্ষিত একটি কক্ষ, একটি ঘর বা একটি বাড়ি প্রত্যাশা করেন। তার প্রত্যাশা থাকে তার এবং তার পরিবারের সদস্যদের থাকার বাড়িটি হতে হবে নিরাপদ, প্রয়োজনে চারদিক থেকে দেয়ালে ঘেরা, তাহলে তিনি নিরাপদ থাকবেন। তবে ক্যালকেরিয়া ফ্লোরিকার ভাবনাটা ক্যালকেরিয়া কার্বনিকার থেকে আলাদা। ক্যালকেরিয়া ফ্লোরিকা মনে করেন শারীরিকভাবে সুস্থ থাকাই তার সুরক্ষিত থাকার প্রধান শর্ত। এখানে তার রেসিডেন্ট না, আবাসস্থল না, তাকে ফিজিক্যালি মেন্টালি ভাবে না, কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকাই তার কি প্রোটেক্টেড থাকার প্রধান শর্ত। তিনি তার বর্তমান শারীরিক অবস্থা ও অনাগত অসুস্থতা, ওই যে বলছি যে অ্যাডভান্স চিন্তা করে আমার কোনো রোগ হবে, সেই কল্পিত বা অনাগত অসুস্থতা নিয়ে নির্লিপ্ত এক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন। ফলে তার ভাবনায় তার সুরক্ষিত থাকার প্রধান শর্ত সবসময় অপূর্ণ থাকে। তাহলে কি অনাগত যে রোগ তার হয় নাই, ওই ধরনের রোগ নিয়ে যে আবার কাছাকাছি রোগ হতে পারে এবং হবে, তো এইটা নিয়ে তার উদ্বেগ। তো
এই জন্য কি আমাকে প্রোটেকশন নিতে হবে, আমাকে কাছাকাছি লোক রাখতে হবে। আর এই চিকিৎসার জন্য সেই ব্যাপারটা আমরা আসতেছি যে আর্থিক সক্ষমতা আমার গড়তে হবে। এই জন্য তারা সঞ্চয়ী হন, সামনের দিকে আলোচনায় করবো এটা, সঞ্চয়ী হন, টাকা সঞ্চয় করেন। আচ্ছা, আবার সেই টাকা নিয়ে আবার ঝামেলা আছে, আমরা সামনের আলোচনায় পাবো এটা। তাহলে কি এই যে অনাগত অসুস্থতা নিয়ে নির্লিপ্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন, ফলে তার ভাবনায় তার সুরক্ষিত থাকার মানে তার চিন্তায় তার প্রোটেকশনের যে প্রধান শর্তটা এটা সবসময় অপূর্ণ থাকে। সো তার অ্যাংজাইটি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এমন এক পরিস্থিতিতে ক্যালকেরিয়া ফ্লোরিকা মনে করেন তার সুরক্ষিত থাকার শর্তগুলো পূরণ করতে হলে প্রথমে তাকে কোনো না কোনো ব্যক্তির উপর নির্ভর করতে হবে বা ব্যক্তিদের উপর নির্ভর করতে হবে। সুতরাং তার নিকটজন হিসাবে, প্রতিবেশী হিসাবে তিনি এমন কিছু ব্যক্তি থাকা দরকার বলে মনে করেন যাদের উপর তিনি তার সংকটকালে, তার অসুস্থতায় বা সংকটকালে সম্পূর্ণভাবে নির্ভর করতে পারেন। নির্ভর করার ক্ষেত্রে তার কাছে হতে হবে আগে থেকেই পরীক্ষিত বা পুরনো বন্ধুজন। তার মধ্যে গভীরভাবে এক বিশেষ ধরনের নির্ভরশীলতা গড়ে ওঠে। তিনি একা বা একাধিক মানুষ, তিনি এক বা একাধিক মানুষের উপর ধীরে ধীরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হয়ে যান। ক্যালকেরিয়া ফ্লোরিকা নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখার জন্য যেসব মানুষের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন বা যাদের উপর নির্ভর করতে চান, যে কোনো কিছুর বিনিময়ে হোক, তিনি তাই ওইসব ব্যক্তিকে তার কাছাকাছি রাখার চেষ্টা করেন। অন্তত তাদেরকে প্রতিবেশী হিসেবে তিনি পেতে চান বা পেতে চেষ্টা করেন, এবং তিনি এটা করেন। এইটা বাস্তবায়নের জন্য তাকে সময় দিতে হয়, তাকে কাজ করতে হয়, তাকে চিন্তা করতে হয় কি এই লোকগুলো আমার কাছাকাছি থাকবে। যাই হোক, আমি আমার ফেসবুকে এই লেখাটা আছে যে বছর 5 আগে আমি এক গৃহবধূর চিকিৎসা করেছিলাম। এটা ফেসবুকে লিখেছিলাম, ছোট করে লিখেছিলাম। একটা কেসের কথা আমি বলছি যে এক গৃহবধূর চিকিৎসা করেছি আমি। তিনি কয়েক বছর ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিলেন। তার এই মাথা ব্যথা ছিল এক ধরনের মাইগ্রেন জনিত মাথা ব্যথা। অ্যালোপ্যাথিক ডক্টরস সেড বাট এটা কাইন্ড অফ মাইগ্রেন। তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ভালো হচ্ছিলেন না। 1-2 দিন পর পরই ওষুধ খাওয়ার পরও 1-2 দিন পর পরই তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হতো। 2-3 দিন পর আস্তে আস্তে মাথা ব্যথা কমতো, আবার 1-2 দিন গ্যাপ, আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। ক্যালকেরিয়া ফ্লোরিকাম তার এই দীর্ঘদিনের কষ্টকর মাইগ্রেন জনিত মাথা ব্যথা সেরে তুলতে চমৎকার ক্রিয়া দেখিয়েছিল। একমাত্র ওষুধ ক্যালকেরিয়া ফ্লোরিকাম, পরে বোধহয় তাকে এক কথা সিফিলিনাম দিয়েছিলাম আমি। তার মাথা ব্যথা স্থায়ীভাবে ভালো হয়ে যায় ক্যালকেরিয়া ফ্লোরিকায়। পর্যবেক্ষণে ওই গৃহবধূ জানিয়েছিলেন, পর্যবেক্ষণকালে ওই গৃহবধূ জানিয়েছিলেন তার বাবার বাড়ি উত্তরাঞ্চলে, রংপুর জেলায়। আমার সঙ্গে যখন তার মানে সাক্ষাৎ হয়, মানে চিকিৎসার জন্য আসেন, তার 9 বছর আগে, ওই সময়ের 9 বছর আগে তার বিয়ে হয় বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলে, পটুয়াখালী জেলার এই আমাদের এই এলাকায়। বাবার বাড়ি যেতে তার এখান থেকে তার মানে শ্বশুর বাড়ি থেকে বা নিজ বাড়ি থেকে তার বাবার বাড়ি যেতে সময় লাগতো প্রায় 2 দিন সময় লেগে যেত। এ কারণে তিনি বছরে একবারের বেশি বাপের বাড়ি যেতে পারতেন না। আমি তার কাছে জানতে চেয়েছিলাম এই অঞ্চলে তার মন বাঁধে কিনা। তিনি আমাকে বলেছিলেন, আমার বিয়ের বয়স 9 বছর, এই এলাকায় আমার পরিচিত বলতে কেউ ছিল না। প্রথম দিকে বেশ একা একা লাগতো, কিন্তু এখন 9 বছরে আমার বাবার বাড়ি এলাকার 6 জন নারীর বিয়ে হয়েছে এই এলাকায়, মানে আরো 6টা মেয়ে এই এলাকায় বিয়ে হয়েছে। আমি এসব বিয়ের ঘটকালি করেছি। আমি অবাক হয়ে তার কথা শুনছিলাম। যাই হোক, দেখেন, আমি তার জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকা ব্যবস্থা দিয়েছিলাম। ক্যালকেরিয়া ফ্লোরিকা ওনার নির্মল আরোগ্য লাভে মারাত্মক সফলতা দেখিয়েছে, আর কোনো ওষুধ লাগেনি। যদিও অন্য উপসর্গে আমি তাকে পরবর্তীতে সিফিলিনাম একটা ডোজ দিয়েছিলাম, 1 না 2টা মাত্রা। তো দেখেন, একজন ক্যালকেরিয়া ফ্লোরিকা
তার নির্ভরতার মানুষগুলোকে কাছাকাছি রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে যে মানুষগুলোর প্রতি তার ডিপেন্ড করতে হবে, নির্ভর করতে হবে। এই নির্ভরশীলতার জন্য বাই হুক অর বাই ক্রুক, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক সেই মানুষগুলো তার কাছাকাছি এনে সেট আপ করতে হবে। প্রয়োজনে তাদের উপর চাপ সৃষ্টি করতেও এরা দ্বিধাবোধ করে না, তাই তোরা এখানে থাকতে হবে, বা মারাত্মক চাপ সৃষ্টি করে বা তাকে ট্রাফে ফেলে ওই তার কাছাকাছি থাকার ব্যবস্থা করে। উপরে আলোচিত যে রোগীর কথা আমরা বললাম তার ভাষ্য অনুসারে আমরা কি দেখি, ওই যে গৃহবধূ বলছে নিজের এলাকা থেকে বৈবাহিক কারণে অনেক দূরে চলে আসেন, তিনি একাকিত্বের শিকার হয়েছেন বলে মনে করে আসছিলেন। আমরা বিষয়টি অন্যভাবে বললে যে মানুষগুলোর উপর তিনি নির্ভর করতে পারেন এবং আস্থাভাজন মানুষজন তার কাছাকাছি না থাকায় তিনি নিজেকে সুরক্ষিত ভাবতে পারছিলেন না। তো এই অবস্থা থেকে তার মাইগ্রেনটা ডেভেলপ করে। নিজের সুরক্ষিত মানে সুরক্ষা নিশ্চিত করতে তাকে অভিনব কৌশল অবলম্বন করতে হয়েছে। বিয়ের ঘটকালি করেছেন উনি, ফলে বলে কৌশলে তিনি তার উদ্দেশ্য হাসিল করে নিয়েছেন। এখন তার বাবার বাড়ির এলাকার লোকজন আছে, উনি নিজেকে খুব প্রোটেক্টেড মনে করছেন, প্লাস তার কনস্টিটিউশনাল ওষুধটাও পড়েছে, সুস্থ হয়ে গেছেন। তিনি তার বাবার বাড়ির এলাকার 6 জন নারীর বিয়ের ঘটকালি করে তার স্বামীর বাড়ির এলাকায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের যদি ক্যালকেটে ফ্লোরিকার এই বিষয়গুলো জানা থাকে তাহলে আলোচিত গৃহবধূর ওষুধ নির্বাচনে কি কোনো ভুল হওয়ার কথা? আমি অবশ্যই অনায়াসে তার জন্য ক্যালকেটে ফ্লোরিকের ব্যবস্থা দিতে পারি, বা আপনারাও পারবেন। একই বিষয় প্রযোজ্য হয়েছিল আলোচনার শুরুতে বর্ণিত ডাক্তার মজরুল হাসান ভুইয়ার যে রোগীর কথা আমরা বললাম, ফাতিমা বেগম। উনি কনস্টিটিউশনাল একজন ক্যালকেটে ফ্লোরিকা ছিলেন। উনি নির্ভরতার জায়গা খুঁজে পেয়েছিলেন যে আত্মীয় তার মারা গেছে, আকস্মিক মৃত্যু হয়েছে, তার প্রতি তার একটা নির্ভরশীলতা ছিল, তিনি তার প্রতি ডিপেন্ড করতেন এবং তার মাধ্যমে ওনার তার প্রোটেকশন উনি কল্পনা করে নিয়েছেন। ক্যালকেটে ফ্লোরিকার এমনই কিছু মানুষ প্রয়োজন যাদের উপর তিনি নির্ভর করতে পারেন, আস্থা রাখতে পারেন, যারা সার্বক্ষণিক তার কাছাকাছি থাকবেন, তাকে ঘিরেই থাকবেন। তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা করে ছলাকলা করে এদেরকে নিজের কাছাকাছি রাখার ব্যবস্থা করবেন। তিনি যেখানে বাস করেন সেখানে অবশ্যই ওইসব মানুষকে থাকতে হবে, আর এর মধ্যেই তিনি নিজের সুরক্ষিত রাখার যে গ্যারান্টি কার্ডটা বা নিশ্চয়তা পেয়ে থাকেন। এখন বিষয় হলো, আমরা পাঠ্য বই পড়লে দেখি যে নিকটাত্মীয়র মৃত্যু জনিত শোক যদি রোগের কারণ হয়, ক্যালকেটে ফ্লোর সেখানে তালিকাভুক্ত আছে। হ্যাঁ, ইগনেশিয়া আছে, নেট্রামিউরিটিকামও আছে, ফসফরিক অ্যাসিড আছে, বিভিন্ন ওষুধ আছে। তখন ক্যালকেটে ফ্লোর থেকে আমরা মানে এটা ভিন্ন করব কি করে? দেখেন, ইগনিশিয়াটা হলো এরকম যে কারো মৃত্যু নিকট আত্মীয় বা কোনো শোকাবহ ঘটনার কারণে রোগী যদি মনে করে যে তার নিজের যে সত্তাটা, সে নিজেই যে একটা এন্টিটি বা সত্তা, এই সত্তাটা বিলুপ্ত হয়ে গেছে, ওই ঘটনার সঙ্গে সে লীন হয়ে গেছে, সেখানে ইগনিশিয়া হতে পারে। রোগী যদি মনে করে যে আমাকে একা ফেললে নিষ্ঠুর ভাবে চলে গেছে, আমাকে রিজেক্ট করে দিয়ে, আমাকে প্রত্যাখ্যান করে, এরকম যদি আমি কি করে থাকবো, আমি তো প্রত্যাখ্যাত, আমার কিছু নাই, এই যে প্রত্যাখ্যানের থিমটা যদি রোগীর মধ্যে থাকে তাহলে নিট্রামিউর ওষুধ হতে পারে। কোন বিচ্ছেদ জনিত বা মৃত্যু জনিত কারণে রোগীর মেন্টালিটি যদি এমন হয় আমি পাপী মানুষ, আমি অপরাধী, পাপী মানে আমি অপরাধী, আমার আর বেঁচে থাকার কোনো মূল্য নাই, আমার জীবনটা মূল্যহীন হয়ে গেল, অর্থহীন হয়ে গেছে, তো সেখানে অরাম মেটালিক এর মতো ওষুধ আসতে পারে। বাট মৃত্যু যদি এমন মনে করে যে আমার যে একটা প্রোটেকশন ছিল, যে আমার একটা মানে সুরক্ষা পেতাম আমি এখানে, সেই সুরক্ষাটা ভেঙে গেল, হিসেব নিকেশ যদি এই প্রোটেকশনের সঙ্গে হয়, দেন একমাত্র ওষুধ ক্যালকেরিয়া ফ্লোরিকাম।
আর এই সেন্স থেকে আমি ওই ভদ্র মহিলা যে ডাক্তার মঞ্জুর হাসান সাহেব বলেছেন সেই ভদ্র মহিলার জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকা আমি দিয়েছিলাম। তো ফাইনালি তো আমরা দেখলাম উনি কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া ফ্লোরিকাম এবং ওনার যে কনসিভ না করা সেই ব্যাপারটাও সলভ হয়ে গেছে, ওনারা খুব ভালো আছেন। আমরা জানি যে ক্যালকেরিয়া শীত কাতর, আর ওই যে ফ্লোরিকাম মানে ফ্লোরিকা বা ফ্লোরাইট এটা অতিশয় গরম কাতর। যে ক্যালকেরিয়া ফ্লোরিকা শীত গরম উভয় কাতর হতে পারে। কোন কোন সময় তিনি বলেন আমি বেশ গরম কাতর, কিন্তু আসলে জানেন ডাক্তার আমি মানে ঠান্ডা সহ্য করতে পারি না। তিনি গরম অনুভব করেন, কিন্তু যখন ঠান্ডার মধ্যে যান তখন তিনি তা সইতে পারেন না। তাহলে কি অতিশয় শীত কাতর গরম কাতর দুটোই হতে পারে। গরম গরম অনুভব করবেন, গরম কাতর মনে করেন নিজেকে, কিন্তু ঠান্ডা সহ্য করা তার পক্ষে সম্ভব হয় না। জাস্ট এরকম একটা কন্ডিশন। ক্যালকেরিয়া ফ্লোরিকার রোগী এমন অভিযোগ করেন তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকার পরও শরীর বেশ উত্তপ্ত মনে হয়। প্রায় তাকে এমন অবস্থার মুখোমুখি হতে হয়, আমরা যাকে আগে পালসিটিলার ক্লাসে এটা আলোচনা করেছিলাম, যাকে বলেছিলাম ওষুধি গন্ধ জ্বর, ঠিক ওইরকম একটা অবস্থা ক্যালকেরিয়া ফ্লোরিকামে তৈরি হয়। যদি কোনো ব্যক্তি এই ধরনের অবস্থার সঙ্গে এই যে এই মানে তার উত্তাপ খুব বেশি মনে হচ্ছে, বা অন্য কেউ হাত দিয়েও দেখছে তার উত্তাপ, কিন্তু আসলে থার্মোমিটারে ধরা পড়ছে না, কোনো মানে যন্ত্রে ধরা পড়ছে না, কিন্তু তার উত্তাপ আছে। এই সঙ্গে যে যদি তার পালপিটেশন থাকে, অর্থাৎ বুক ধরফরানি, অথবা হৃৎপিণ্ডের যে অনিয়মিত স্পন্দন, আমরা যেটাকে বলি এরিথমিয়া, যদি এরকম ওষুধি গন্ধ জ্বরের সঙ্গে পালপিটেশন বা এরিথমিয়া থাকে, অর্থাৎ বুক ধরফরানি অথবা হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দন থাকে, তাহলে মনে রাখবেন তিনি ক্যালকেরিয়া ফ্লোরিকার অধীন। মানে এই তিনটা সমন্বয় হতে হবে। দুইটা, একটা হলো তার টেম্পারেচার মনে হচ্ছে খুব বেশি, যন্ত্রে ধরা পড়ে না, এর সঙ্গে তার পালপিটেশন মানে হৃৎপিণ্ডে বুক ধরফরানি আছে, অথবা এরিথমিয়া আছে, অথবা এই তিনটাই আছে। He belongs or she belongs ক্যালকেরিয়া ফ্লোরিকা। আমি আবার বলছি, শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকার পরও মাঝে মাঝে শরীর উত্তপ্ত মনে হওয়া, একই সঙ্গে পালপিটেশন অথবা এরিথমিয়া। ক্যালকেরিয়া ফ্লোরিকার প্রধান প্যাথোলজি হলো হাড় ও হাড়ের জোড়া কেন্দ্রিক, অস্থি ও অস্থি সন্ধি সম্পর্কিত বিষয়। সুতরাং ক্যালকেরিয়া ফ্লোরিকা বাতজনিত সমস্যা এবং আর্থ্রাইটিসের সিটাইসিস যে হয়, নুডলস হয়, সেইগুলা এক্ষেত্রে খুব ভালো প্রতিকার হিসেবে বিবেচিত। এই ধরনের ক্ষেত্রে ওষুধটির অধীন রোগীর উপসর্গগুলো হ্রাস বৃদ্ধি, রাস্টোক্সিডেন্ড্রনের মতো। গরমের সঞ্চালনে উপশম হয়, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি হয়। এটি ওই আগে বলছি মেরুদণ্ডের বক্রতা বা স্কোলিওসিস, যেটা মেরুদণ্ডের বক্রতা, মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া, বক্রতা বা স্কোলিওসিস, এই বা বক্রতার মানে গুরুত্বপূর্ণ একটা রিমেডি স্কোলিওসিস বা মেরুদণ্ডের। আমার একটা রোগী আছে, গত মাস খানে 20-22 দিন আগে আমি শুরু করেছি, প্রথম ওষুধ দিয়েছি, কিন্তু ফলো আপটা পাইনি আমি এখনো। একটা মেয়ে, তার মেরুদণ্ডটা এমন হয়েছে যে পেছন থেকে বেঁকে গিয়ে একদম পেট বরাবর মেরুদণ্ড চলে গেছে, এবং তার এই পেছনের এই যে পেছনের পাছাটার উপরে মেরুদণ্ড বরাবর, এখানে আপনি 1 কেজি ভাত রান্না করা যায় এমন একটা পাতিল বসাই রাখতে পারবেন, এত বেশি ভাঁজ হয়ে গেছে। তো সে মেয়েটা হাঁটাচলা করতে মানে অন্যান্য কাজকর্ম করতে বেশ সমস্যা হচ্ছে। 13 বছর 14 বছর বয়স। আমি মোটামুটি আশাবাদী এই মেয়েটা, ওর এভরিথিং আমি একটা সময় সুযোগ হলে আমি তুলে ধরবো। মানে মেরুদণ্ডটা ভাগ, স্কোলিওসিসে আক্রান্ত ব্যক্তির মেরুদণ্ড ভাগ হয়, মানে যে ভাঁজ হয়ে যায়, এটা ইংরেজি এস যে অক্ষরটা আছে, এস অক্ষর বা ইংরেজি সি অক্ষরের মতো ওইরকম বাঁকা হয়ে যায়।
ক্যালকেরিয়া ফ্লোরিকা সম্পর্কে কেউ কেউ বলতে চান ওষুধটিতে ফিয়ার অফ পভার্টি বা দারিদ্র্যের ভয় আছে। বলেছেন, অনেকেই বলেছেন যে ফিয়ার অফ পভার্টিতে ক্যালকেরিয়া ফ্লোরিকাম একটা মানে গুরুত্বপূর্ণ ওষুধ। আসলে সরিনাম বা ব্রাইনিয়ার মতো দারিদ্র্যের ভয় ক্যালকেরিয়া ফ্লোরিকায় নাই। আমরা ব্রাইনিয়া বা সরিনামের ক্লাসে আলোচনা করেছিলাম, অনেক বিত্ত বৈভব থাকার পরও সরিনাম ব্যক্তিত্ব মনে করে তার জীবনের জন্য যথেষ্ট, জীবন ধারণের জন্য যথেষ্ট অর্থ বা আদৌ তার কিছুই নাই। সরিনাম এমনকি ভবিষ্যতে তাকে দেউলিয়া হতে পারে, বা তিনি এখনই দেউলিয়াত্বের পথে, এক ধরনের ব্যাংক্রাপসি তাকে পেয়ে বসে। আর ব্রায়োনিয়া মনে করেন তাকে সুস্থ থাকতে হবে কাজ করার জন্য। তিনি যদি সঠিকভাবে তার কাজ আজকে করতে না পারেন বা এভাবে তার কাজ যদি বাধাগ্রস্ত হয়, ভবিষ্যতে সে দেউলিয়া হয়ে যাবেন। তাকে চরম দারিদ্র্যের মোকাবেলা করতে হবে। তিনি হয়তো দেউলিয়াই হয়ে যাবেন, এটা ধরে নেন ব্রায়োনিয়া। তো তাকে প্রতিনিয়ত কাজ করার জন্য সুস্থ থাকতে হবে, এই মেন্টালিটি ব্রায়োনিয়া। আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকায় পাই অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগ, কিন্তু এমন ভিত্তিহীন দুশ্চিন্তা বা উদ্বেগে ভোগেন তিনি, এমন ভিত্তিহীন দুশ্চিন্তা বা উদ্বেগে ভোগেন যে তিনি অভাবী ও দরিদ্র হয়ে পড়তে পারেন। শিগগিরই তিনি আর্থিকভাবে ব্যাকগিয়ারে পড়ে যাবেন বা পেছনের দিকে চলে যাবেন। উন্নতি তো হবেই না, বরং আরো পেছনে পড়ে যাবেন। ক্যালকেরিয়া ফ্লোরিকা আর্থিক বিষয়ে এই অহেতুক বা ভিত্তিহীন উদ্বেগের বিষয়টিও তার নিজস্ব সুরক্ষার বিষয় থেকে আসে, সুরক্ষার ব্যাপার থেকে আসে। আমরা আগেই বলেছি ক্যালকেরিয়া ফ্লোরিকা নিজের বর্তমান শারীরিক অবস্থা ও অনাগত রোগের ভাবনা থেকে উদ্বিগ্ন থাকেন। তিনি মনে করেন শীঘ্রই তিনি কোনো অসুস্থতার মধ্যে পড়বেন, এটা আমরা বলেছি আগে। এই জন্য তিনি আস্থাভাজন কিছু মানুষের উপর ভরসা রাখতে চান। তিনি চান তার বিশ্বস্ত পরীক্ষিত লোকেরা তার কাছাকাছি থাকুক। একইভাবে তিনি অনাগত শারীরিক অসুস্থতা মোকাবেলা করার জন্য, এই দেখেন, তার প্রোটেকশনের জন্য তিনি মানে এইটা তার প্রোটেকশন নিশ্চিত করার জন্য বা শারীরিক অসুস্থতা মোকাবেলা করার জন্য হাতে যথেষ্ট অর্থ রাখতে চান। এই পরিস্থিতিতে তাকে অনেকটা কৃপণ ও কম খরচে স্বভাবের মানুষ বলে মনে হতে পারে, বা বাস্তবিকই তিনি কম খরচে মানুষে পরিণত হয়ে যান। তিনি কল্পিত আপদের জন্য, অসুস্থতার জন্য বেশ সঞ্চয়ও করেন। আমরা জানি যে অনেক বিদগ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক তাদের বইয়ে লিখেছেন অর্থনাশের কারণে অসুস্থতায় ক্যালকেরিয়া ফ্লোরিকা প্রযোজ্য। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, তাদের কথা আমি ফেলে দিচ্ছি না, অর্থনাশের কারণেই। ব্যাপারটা যদি এরকম হয়, রোগী তার ভবিষ্যতের, অর্থাৎ অনাগত অসুস্থতা বা তার হলো গিয়া যে নিজের যে সুরক্ষার জন্য কোনো অর্থ জমা করছেন, এই তার অসুস্থতার জন্য বা অনাগত কোনো তার সুরক্ষা মানে নষ্ট হবে, এই সুরক্ষাটা নিশ্চিত করার জন্য সঞ্চয় করে আসছিলেন, এবং যে কোনো ভাবেই হোক না কেন তার সেই সঞ্চিত অর্থ হাতছাড়া হয়ে গেছে। এ কারণে তিনি নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। একমাত্র ওষুধ ক্যালকেরিয়া ফ্লোরিকা, অন্য কোনো চিন্তা করার দরকার নেই যে আমার কি হবে, আমার তো অসুখ হলে আমি চিকিৎসা করাতে পারবো না। মানুষ তো যে কোনো সময় অসুস্থ হতে পারে, জাস্ট কথাগুলো এরকম না, আমার তো সব চলে গেছে, আমার কোনো নিরাপত্তা আছে। বাট সেন্সটা যদি এরকম হয়, তাহলে অর্থনাশের একমাত্র ওষুধ, এই ক্ষেত্রে একমাত্র ওষুধ ক্যালকেরিয়া ফ্লোরিকা। আবার যদি রোগী মনে এমন ভাবনা আসে তার কোনো ধরনের সঞ্চিত অর্থ হাতছাড়া হয়ে যাওয়ার পর তিনি মনে করছেন ওই অর্থনাশের কারণে তিনি ও তার পরিবার মারাত্মক বিপাকে পড়েছেন, তারা আর্থিকভাবে ব্যাকগিয়ারে চলে গেছেন। এই দেখেন, এই একই টিম। আর একটা কি, আমরা মারাত্মক বিপাকে পড়ে গেছি, আমরা অনেক পেছনে, 10 বছর পেছনে পড়ে গেছি এই টাকাটা চলে যাওয়ায়। লোককে টাকা মারিয়ে দিছে, আমি যদি উল্লেখ করে বলে আমরা বা আমি 10 বছর পেছনে পড়ে গেছি এই লসটা হওয়ার কারণে। ব্যাকগিয়ারে চলছেন বা ব্যাকগিয়ারের দিকে যাচ্ছেন, যাক বা না যাক, রোগী যদি এটা মনে করে তাহলে আপনি ক্যালকেরিয়া ফ্লোরিকা বিবেচনা করতে পারেন, এবং সেক্ষেত্রে ওষুধ ক্যালকেরিয়া ফ্লোরিকা।
ব্যাগেয়ারে যাওয়া এটাও কিন্তু সুরক্ষিত না থাকার একটা বিষয়। ক্যালকেরিয়া ফ্লোরিকার অধীন ব্যক্তি যখন তার বিশ্বস্ত মানুষদের বলয়ে বেষ্টিত থাকেন, তার যখন অনেক বন্ধু বান্ধব থাকে যাদের উপর তিনি নির্ভর করতে পারেন, তখন তিনি বেশ সপ্রতিভ থাকেন। এই অবস্থায় তাকে বেশ স্বাধীন চেতা, নির্ভরতা মুক্ত ব্যক্তি বলে মনে হয়। এই পরিস্থিতিতে তিনি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে সচেষ্ট হন। দেখেন এইটার পজিটিভ দিক। যখন তার চারপাশের সারাউন্ডিং যে ব্যক্তিবর্গ এদের উপর নির্ভর করা যাবে সেটা নিশ্চিত আছে, এবং তার কিছু সঞ্চয়ও আছে যে অসুখ টসুখ হলে এটা দেখা যাবে, তখন আরো সঞ্চয় করতে বা তার নিজের কেরিয়ার বিল্ড আপ করতে যথেষ্ট স্টাডিয়াস হন, অধ্যবসায়ী হন, অনেক পরিশ্রম করতে পারেন, এবং তিনি পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি কনফিডেন্ট থাকেন মারাত্মকভাবে, নিজের আত্মপ্রত্যয়ে মানে দৃঢ়তা বা দৃঢ় চিত্তের হয়ে থাকেন। তখন নিজের অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করতে মনোযোগী হন ওই সময়টায়। এই ওষুধের অধীন ব্যক্তি প্রকৃতিগতভাবেই কঠোর পরিশ্রমী, বলবান এবং দৃঢ় চেতা। যদি নেতিবাচক দিকগুলা না আসে, ইজ দ্য বিউটি অফ ক্যালকেরিয়া ফ্লোরিকা। এটা তার সৌন্দর্য। আমরা সৌন্দর্যের দিকগুলা অনেক বললাম। সৌন্দর্য কি? তিনি দৃঢ় চেতা, পরিশ্রমী, বলবান এবং স্টাডিয়াস, মানে মারাত্মক অধ্যবসায়ী হতে পারেন। মনে রাখতে হবে ক্যালকেরিয়া রোগী তার নিজস্ব সুরক্ষার জন্য প্রথম শর্ত তার ভাবনায় আস্থাভাজন ও নির্ভর করা যায় এমন ব্যক্তিদের বলয় তৈরি করার পর তিনি সুরক্ষার দ্বিতীয় শর্ত পূরণে মনোযোগী হন। তার কাছে ফার্স্ট প্রায়োরিটি বিশ্বস্ত মানুষ, দেন তাকে তার সঞ্চিত কিছু অর্থ থাকতে হবে। ওইটা পূর্ণ হওয়ার পর সে দ্বিতীয় শর্ত পূরণ করতে প্রবৃত্ত হন। দ্বিতীয় শর্তটি হলো অনাগত অসুস্থতা মোকাবেলা করার জন্য আর্থিক সক্ষমতা গড়ে তোলা। এখানে একটা বিষয় বলা জরুরি, ক্যালকেরিয়া ফ্লোরিকার শারীরিক ও মানসিক অসুস্থতার সময় সবকিছুর অন্ধকার দিক বা নেতিবাচক দিকের প্রাধান্য দেন। কারণ মনে কুডাক ডাকে, যেমন বাচ্চা অসুস্থ হলে বাপ মা সবসময় হারে আমার বাচ্চাটা মারা যাবে, ঠিক এই রোগীর মনে ওরকম একটা উদ্বেগ থাকে যে নেতিবাচক দিকটাই উনি সবসময় ভাবেন। বিশেষ করে তার বর্তমান শারীরিক অবস্থা, অনাগত অসুস্থতা, আর্থিক সক্ষমতার অভাবের বিষয় নিয়ে তিনি একটা অ্যাংজাইটির মধ্যে থাকেন। বাট এটা হাইপোকন্ড্রিয়াক কন্ডিশনে যায় না, অত প্রকাশিত হয় না, ওটা মানে সেই ডিসক্লোজ করেন না, ভেতরে ভেতরে এইটার একটা ব্যঞ্জনা চলতে থাকে। ক্যালকেরিয়া ফ্লোরিকার রোগীতে টিউমার জন্মানোর একটা সহজাত প্রবণতা আছে। এই আমরা মানে শারীরিক অবস্থার দিকে চলে আসলাম। টিউমার গুলো বেশিরভাগ সময় স্টোন লাইক হার্ড বা পাথরের মতো শক্ত বা কঠিনতা প্রাপ্ত হয়। পাথরের মতো শক্ত বা কঠিন টিউমার ক্যালকেরিয়া ফ্লোরিকার উল্লেখযোগ্য একটা কি নোট, এটা মনে রাখতে হবে। কোন টিউমার যদি স্টোন লাইক হার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে একটা কি নোট ক্যালকেরিয়া ফ্লোরিকার, এই ওষুধটাকে স্মরণ করতে হবে। তারপর অন্য ওষুধ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা বাদ দিয়া আপনি হুট করে জাম করে অন্য ওষুধের দিকে যেতে পারবেন না, যেহেতু এটা একটা কি নোট। মায়োজেমেটিক দিকের বিবেচনায় ক্যালকেরিয়া ফ্লোরিকাকে আমি মনে করি অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসোরিক, এছাড়া ওষুধটিতে অ্যান্টি টিউবারকুলাস, কোনো কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই এই রোগীতে অ্যান্টি ক্যান্সারিয়াস ক্ষমতা সম্পন্ন আছে। ক্যান্সার রোগী মানে বেটার ফিল করছে, ভালো হয়েছে, এরকম রেকর্ড আছে, অভিজ্ঞতা আমার আছে, কিছু অভিজ্ঞতা আছে। এখানে না বললাম, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, মাঝখানে আমরা ড্রপও পড়ছিল ক্লাস, সময় বেশি হয়ে যাচ্ছে। না স্যার, শেষ করেন, আমরা মাঝখানে তো একটু প্রবলেম ছিল, শেষ করেন। আচ্ছা, থ্যাংক ইউ। হার্টের ক্যান্সার, জরায়ু ক্যান্সার জনিত বিশাল আকৃতির ও কঠিন প্রকৃতির ফাইব্রয়েড টিউমার আরোগ্যে ক্যালকেরিয়া ফ্লোরিকা মানে আমাকে, বিশেষ করে আমার যে মানে আমার চিকিৎসা জীবনে একাধিকবার বিস্মিত করেছে। কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া ফ্লোরিকা রোগীতে আমরা প্রায় অস্টিওসার্কোমা জনিত সমস্যা পেয়ে থাকি। অস্টিওসার্কোমা হলো হাড়ের উপাদানে গঠিত, হাড়ের উপর সৃষ্ট শক্ত বা কঠিন প্রকৃতির টিউমার। বেশিরভাগ ক্ষেত্রেই অস্টিওসার্কোমা ক্যান্সারের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে।
রোগী ও চিকিৎসক উভয় যদি একটু ধৈর্যশীল হন, তাহলে এই ধরনের সার্কোমার নির্মল আরোগ্য নিশ্চিত হতে পারে ক্যালকেরিয়া ফ্লোরিকা বা আনুষঙ্গিক আর দু একটা ওষুধের মাধ্যমে। আমি একটা পেশেন্টের কথা বলবো এই পর্যায়ে। সাদিয়া নামে আমার এক রোগীর কথা মনে পড়ছে। সাদিয়ার বয়স এখন 17 বছর। 2017 সালের জুলাই মাসে 10 বছর বয়সী সাদিয়াকে, তখন ওর বয়স 10 বছর, চিকিৎসার জন্য আমার চেম্বারে নিয়ে আসে তার মা। অস্টিও সার্কোমা জনিত সমস্যায় ভুগছিল সাদিয়া। ওর ডান হাঁটুর পেছন দিকে ভাঁজের মধ্যে, হাঁটুর ভাঁজ থাকে না, জাস্ট এটার মধ্যে একটা সার্কোমা হয়েছিল। ওটি ছিল পাথরের মতো শক্ত, ডিম্বাকৃতির, আকারে বড় মাপের একটা হাঁসের ডিমের মতো, থকথক করতো টোকা দিলে। সাদিয়া সার্কোমার কারণে ডান পা ভাঁজ করতে পারতো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো মেয়েটা। ও শরীরের ত্বক ছিল ভীষণ পাতলা, ত্বক এতই স্বচ্ছ ছিল যে ত্বকের নিচে প্রতিটি শিরা স্পষ্ট দেখা যাচ্ছিল। দেখেন, এটা একটা স্পেশালিটি, এটা আমরা সামনের দিকে বলবো। যাই হোক, এই কেসটা শেষ করে দিই। সাদিয়ার চিকিৎসায় ক্যালকেরিয়া ফ্লোরিকা প্রযোজ্য হয়েছিল। সে কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া ফ্লোরিকা রোগী ছিল, যদিও তার চিকিৎসা চলাকালে টিউবারকুলিনাম ও শেষ দিকে কোস্টিকাম দিতে হয়েছিল। সাদিয়ার আরোগ্য সময় লেগেছিল 11 মাস। 11 মাসের মধ্যে ওর এই বিশাল আকৃতিতে সার্কোমা এটা একদম স্বাভাবিক হয়ে গেছে। অনেকদিন ওর সঙ্গে আমার দেখা নাই, হিসাব মতো 17 বছর বয়স হওয়ার কথা। আমি যদি কখনো পাই ওর একটা ছবি তুলে রাখবো। ও ভালো আছে খবর আমি জানি। 11 মাসের মধ্যে এই সার্কোমাটা ভালো হয়েছে। সাদিয়ার কেস থেকে আরেকটি বিষয় শিক্ষণীয় হলো, ওই যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া ফ্লোরিকার রোগীর যে শরীরের যে ত্বক খুব ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছ থাকে, শিরা উপশিরাগুলো দেখা যায়। আমরা আগের বিভিন্ন আলোচনায় কিছু হোমিওপ্যাথিক ওষুধের ফটোসান ফোবিয়ার কথা বলেছিলাম, যে সূর্যের আলো সইতে পারে না, আলো সইতে পারে না। ক্যালকেরিয়া ফ্লোরিকাও ফটোসান ফোবিয়া আছে। এই ওষুধের রোগী যখন শীতকাতরতা প্রকাশ করেন, তখনও তিনি সূর্যের আলো, সূর্যের তাপ সহ্য করতে পারেন না। ক্যালকেরিয়া ফ্লোরিকার রোগীর সেন্সরি নার্ভ ও সেন্সরি অর্গানগুলোর বিশেষ সংবেদনশীলতা থাকে। আলো ও শব্দ তিনি সহ্য করতে পারেন না। এতে করে তীব্র মাথা ব্যথা দেখা দেয়। তার ঘ্রাণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়, অনেক দূরের ঘ্রাণ পায়। তবে ফ্লোরিক অ্যাসিডে মানে সরি সালফুরিক অ্যাসিডের মতো অত সেন্সিটিভিটি তার ঘ্রাণে নাই। সালফুরিক অ্যাসিড যদি 5টা বাড়ি পরে কোথাও রান্না হয়, আমিষ রান্না হয়, বা মশলা মানে উনুনে দিল, সে আধা কিলোমিটার দূর থেকে বলে দিতে পারবে যে এটা কেউ মানে রান্না করছে বা এটা কেউ করছে, সালফুরিক অ্যাসিড। তাহলে সেন্সরি নার্ভ বা সেন্সিটিভিটির দিক থেকে, ঘ্রাণেন্দ্রিয়ের দিক থেকে সবচেয়ে বেশি সেন্সিটিভিটি হলো সালফুরিক অ্যাসিড, অ্যাসিড সালফ যেটা। আর সেকেন্ড পজিশনে হলো কলচিকাম। আর থার্ড পজিশনে এই দুইটি ওষুধই খুব বেশি। থার্ড পজিশনে আমরা ঘ্রাণেন্দ্রিয়ের থেকে আমরা বলতে পারি এইটা ক্যালকেরিয়া ফ্লোরিকাম। আমরা কার্সিনোসিন, থুজা অক্সিডেন্টালিস সহ বেশ কিছু ওষুধের রোগীতে বার্থ মার্ক পেয়ে থাকি, অর্থাৎ জন্ম থেকে শরীরে দাগ। বার্থ মার্ক থাকতে পারে ক্যালকেরিয়া ফ্লোরিকাতেও, বার্থ মার্ক ক্যালকেরিয়া ফ্লোরিকা রোগীতে থাকতে পারে। যদি এমন হয় ক্যালকেরিয়া ফ্লোরিকার কোন রোগীর ত্বক চকচকে, আসবাবপত্রে যে বার্নিশ করে না ওইরকম চকচকে, এবং তার বার্থ মার্ক বা জন্ম দাগ আছে শরীরে, তাহলে ওই রোগীর প্রতি আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে, অধিকতর মনোযোগী হতে হবে। কারণ যে সমস্ত ক্যালকেরিয়া ফ্লোরিকার রোগীর স্কিনটা ট্রান্সপারেন্ট, প্লাস শরীরে জন্ম থেকে কোনো দাগ আছে, বার্থ মার্ক যেটাকে বলে, এটা আছে, এইসব রোগীর মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। ধন্যবাদ। আমি একটু সময় নিব, এক গ্লাস পানি খেয়ে আবার একটু একটু পানি খেয়ে।
হ্যাঁ, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। জি, আজকের মতো এ পর্যন্ত শেষ করলাম। এখন যদি কারো কিছু বলার থাকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাব। তার আগে আমি আমাদের সাথে প্রথম থেকে যুক্ত ছিলেন ডাক্তার রাশেদুজ্জামান স্যার, ডাক্তার পার্থ প্রদীপ স্যার, ডাক্তার ইকবাল মজিদ স্যার এবং ডাক্তার এ.কে.এম. মিজানুর রহমান স্যার। স্যার আপনারা থাকবেন প্লিজ, আমি সংযোজন পর্বে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। তার আগে আমি আমাদের প্রথম যে কেসটা ছিল হাসিনা বেগম, হ্যাঁ ওনার কেসের সাথে সম্পৃক্ত ডাক্তার কুমিল্লার ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়া। হ্যাঁ, হাসান ভুঁইয়া স্যারকে ডেকে নিচ্ছি। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? ডাক্তার মঞ্জুর স্যার আছেন তো? ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়া স্যার। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আপনি স্পিকারটা অন করে বলতে পারেন। আপনারা যারা প্রশ্ন করতে চান আজকে আলোচনা বিষয়ক, আপনারা প্রশ্ন করুন, স্যার এর মধ্যে আমাদের সাথে স্পিকার যুক্ত হবেন। আপনারা হ্যান্ড রেজ করুন, আমরা আপনাদের প্রশ্ন নিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন দিনহীন মজনু স্যার। স্যার আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে না। আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। বলতে পারছি না, মিউট করা আছে, মিউট করা, মাইক অফ করা, অন করে দেন। ওই মঞ্জুরুল ফোন করছে আমার কাছে, কথা বলতে পারছে না। আমাদের মাইক অন আছে, দিনহীন মজনু স্যার কথা বলছে। আমি মাইক অন করে দিয়েছি স্যার। হ্যাঁ মাইক অন করা আছে। দিনহীন মজনু স্যার আপনার সম্ভবত হেডফোনে প্রবলেম হচ্ছে, আপনি একটু ঠিক করে আসুন। হ্যাঁ আমাদের মধ্যে মঞ্জুরুল হাসান স্যার চলে আসছেন। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, এই ডাক্তার লিপ্টন স্যার যে বক্তব্যটি দিয়েছেন, আসলে পেশেন্টটি আমারই ছিল। তো যখন বাংলাদেশের এবং ইন্ডিয়ার একজন ডাক্তার যখন কয়েকবার এক একজন এক এক ওষুধ বললো, আমি এই রোগীটার উপরে প্রয়োগ করলাম, কিন্তু রোগীর অবস্থা মানে প্রতি মুহূর্তেই মানে একেবারে সিভিয়ার পর্যায়ের দিকে যাচ্ছিল। তখন আমি এই লিপ্টন স্যারকে স্মরণ করলাম। তো উনি আমাকে বললো যে আপনি প্রাথমিক কিছু কথা শুনে বললো যে আপনি অতি দ্রুত ওনাকে ক্যালকেরিয়া ফ্লোর দেন। তো আমি বললাম যে কেন, আমি এটা আপনাকে পরে বলবো, আপনি আপাতত রুগীটাকে এই ওষুধটা প্রয়োগ করেন, রুগীটা একটু ভালো হোক তারপরে বলবো। আমি যখন রুগীটাকে ওষুধটা দিলাম M2 শক্তি, তারপর রুগী আমাকে ঘন্টা 2 পরে ফোন করলো যে তার কাছে একটু ভালো লাগতেছে, এবং বিকেল 5টার সময় এই রুগী চেম্বারে নিজে হেঁটে আসছে আমার চেম্বারে। এরপরে আমি তার আরো কিছু কমপ্লিকেশন ছিল, এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম আমি তাকে M10 পর্যন্ত আমি চালাইলাম। এর মধ্যে তার দীর্ঘদিনের যে সন্তান না হওয়া, এবং অবশেষে তিনি এক সন্তানের মা হলেন। তো আমি আসলে ভাবতে পারিনি এই ক্ষেত্রে, আমি কখনোই ক্যালকেরিয়া ফ্লোরিকাম এটার কথা আসলে কখনোই চিন্তা করতে পারতাম না। তো যখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে বেশ কয়েকজন খ্যাতনামা চিকিৎসক, কেউ অ্যাকোনাইট, কেউ ইগনেশিয়া, কেউ আর্সেনিক অ্যালবাম,
এভাবে প্রয়োগের কথা বললো, প্রয়োগ করলাম, কিন্তু কোনো ন্যূনতম রেসপন্স পাচ্ছিলাম না। তখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তারপরে এই ডাক্তার লিপটন স্যারকে স্মরণ করলাম। যাক, এই রোগীটা এখনো আমার কাছে মাঝে মধ্যে আসেন, ছোটখাটো জ্বর সর্দি কাশি, বলা যায় যে এখন পর্যন্ত তার বড় ধরনের কোনো কমপ্লিকেশন আর আসে নাই। মাঝে মধ্যে তার ফ্যামিলি মেম্বারদের কেউ কেউ এখন আসেন কোনো ছোটখাটো সমস্যা হলে, এবং তার আত্মীয় স্বজনরা কেউ আসেন। এই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং লিপটন স্যার, ওনার কাছ থেকে আমি শিখলাম যে একটা রোগী যে অল্প দুই একটা কথাও যে সঠিক ওষুধ নির্বাচন করা যায়। এবং আমি দেখছি যে উনি সচরাচর যে ট্রেডিশনাল যে প্রচলিত সিমটম এর বাইরে গিয়ে ওষুধ সিলেকশন করে, এই যে অসাধারণ একটি ক্ষমতা ওনার মধ্যে, আসলে আমি কখনোই আগে এইভাবে ওষুধ সিলেকশন করতে পারতাম না। যে একটা কথাও যে রোগীর জন্য ইমার্জেন্সি পর্যায়ে সঠিক ওষুধ সিলেকশন করা যায়, আসলে আমি ওনার কাছ থেকেই শিখছি। এই জন্য আমি সেই সুদূর কুমিল্লা থেকে প্রায় প্রতি মাসেই আমি সেই গলাচিপায়, পটুয়াখালীর গলাচিপায় ওনার সাথে আমি সাক্ষাৎ করতে যাই। এই যে এই মাসের 7 তারিখও আমি যাইতে চাইছিলাম, তো বললো যে না, এখন আসেন না, আপনি আরো কয়েকদিন পরে আসেন। ধন্যবাদ ডাক্তার মঞ্জুল হাসান ভুঁইয়াকে মানে ফিডব্যাকটা দেওয়ার জন্য। কারণ আসলে এই যে এই পয়েন্টটার উপরে ফিডব্যাকটা গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেক ওষুধই অবহেলা করি। আমার যে উপস্থাপনা প্লাস ওনার ফিডব্যাক, এটা অনেকে উৎসাহিত করবে এবং এভাবে মূল্যায়ন করতে উৎসাহিত করবে, যেটা আসলে আমরা ব্যবহারিক জীবনে মানে অসংখ্যবার এই ধরনের ঘটনা পাবো। ধন্যবাদ আপনাকে। জি, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, ডাক্তার মঞ্জুরুল হাসান ভুঁইয়া স্যার। আপনার এই ফিডব্যাক আমাদের এই ইয়েটাকে আরো প্রাণবন্ত করলো, পেজটাকে। এবার আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন ডাক্তার দিনহীন মজনু স্যার, আপনি আপনার প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি স্যার বলেন, শুনতে পাচ্ছি। স্যার আপনার স্পিকারে প্রবলেম হচ্ছে স্যার, আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আরেকজনকে দিন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে কেউ হ্যান্ড রেজ করেন? হ্যাঁ, আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন ডাক্তার বিভাস পাল। স্যারের কাছে আমার প্রশ্ন, যে স্যারের এক্সপিরিয়েন্স অনুযায়ী, যে স্যার বললেন যে ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে টিউমারের ক্ষেত্রে ভালো ব্যবহার পাওয়া যায়, ভালো ফল পাওয়া যায়, তো সেক্ষেত্রে স্যারের কোন পোটেন্সিতে স্যার ভালো রেজাল্ট পেয়েছেন? বা যেহেতু পোটেন্সি তো ডিপেন্ড করে সাসেপ্টেবিলিটি বা অন্যান্য বিভিন্ন জিনিসের ওপর, কিন্তু তবুও স্যারের এক্সপিরিয়েন্স অনুযায়ী কোন পোটেন্সিতে ভালো রেজাল্ট পাওয়া যায় স্যার? স্যার আপনাকে ধন্যবাদ। আসলে পোটেন্সির ব্যাপারটা তো এভাবে আলোচনা করা যায় না, যে এটা নির্দিষ্ট কোনো পোটেন্সি নাই যে এই পোটেন্সিতে এই রোগটা ভালো হবে, এইটা না। এখন রোগীর ক্যাপাবিলিটি বা তার মানে সক্ষমতা, তার সহনশীলতা কোন পর্যায়ে আছে, তার মেন্টাল স্টেট কি অবস্থায়, তার রোগটা কোন অবস্থায়, তার শারীরিক মানে অবস্থা কি ইত্যাদির উপর ডিপেন্ড করে। এইখানে ওইভাবে স্পেসিফিকলি বলা যাবে না যে এই ধরনের টিউমার হয়েছে এই পোটেন্সিতে দেন, এটা বলা অন্যায়। পোটেন্সির ব্যাপারটা হলো মানে পার্সন টু পার্সন ভেরি করবে, পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে, এটাই নিয়ম। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা বুঝতে পেরেছি, সেটা তো আপনি একদম ঠিকই।
কিন্তু আমি বলতে চাইছি যে এলএম পোটেন্সি বা আরো হায়ার পোটেন্সি বা কোন ক্ষেত্রে ব্যবহার করলে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি সেটাই আপনি যদি এলএম পোটেন্সি ব্যবহার করেন, এলএম পোটেন্সি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। আপনি শততমিক বা শততমিক যে পোটেন্সি ব্যবহার করেন, ইটস নট ম্যাটার। ম্যাটারটা হলো যে মানে শততমিক ওষুধ আপনি মানে যে রুগীকে ব্যবহার করতেছেন তাকে কোন স্টেজ থেকে কোন পাওয়ার থেকে দিতে হবে এটা বুঝতে হবে। ক্যালকেরিয়া ফ্লোরিকার মতো ওষুধ বা এই ধরনের ক্যালকেরিয়ার মতো ওষুধ 30 এগুলো ব্যবহার করা ঠিক না। ন্যূনতম 200 সি পোটেন্সি থেকে শুরু করা উচিত। আর হলো ক্ষেত্র বিশেষ, আপনি শততমিক পদ্ধতির যে ওষুধটা আছে এটা যে কোনো পোটেন্সি থেকে শুরু করতে পারেন, আপনি বেনিফিট পাবেন। একটা কথা মনে রাখতে হবে যে মানে আমরা ওষুধ স্থূল পর্যায়ে গিয়া কম পাওয়ারের ওষুধ দিতে গিয়া যে প্রুভিং সিমটম গুলা রোগীর শরীরে চলে না আসে। ক্যালকেরিয়ার বিষয়টা এটা তো মেন্টাল কন্ডিশন গুলো পরে, আগে তো শরীরটা বিকৃত হয়। সো এটা একটু উচ্চ শক্তি বা মাঝারি শক্তি থেকে মানে শুরু করা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন ডাক্তার উৎপল চৌধুরী স্যার। স্যার আপনি আপনার প্রশ্নটি করেন। ডাক্তার উৎপল চৌধুরী। স্যার সম্ভবত শুনতে পাচ্ছেন আমার। ডাক্তার উৎপল চৌধুরী স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার সম্ভবত শুনতে পাচ্ছেন না বা আনকনসিয়াসলি হ্যান্ড রেজ করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার, ডাক্তার ইসরাত হোসেন লিটন স্যারকে। স্যারের একটি সেশন আছে আমাদের 21শে নভেম্বর, পালসেটিলা, কেলিসাভ এবং লেকেসিস অন ইন স্কিন ডিজিজের উপর একটি সেমিনার আছে এবং আমরা অধীর আগ্রহে সেটির জন্য অপেক্ষা করছি। এবার আমরা সংযোজন পর্বে চলে যাব। আমাদের মধ্যে আছেন ডাক্তার রাশেদুজ্জামান স্যার। স্যারকে আজকে আলোচনা বিষয়ে কিছু সংযোজন করার জন্য বা স্যারের কোনো কেস থাকলে আমাদের সাথে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডাক্তার রাশেদুজ্জামান স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। লিপটন স্যারের ক্লাসের জন্যই ঢোকা, এটাই স্বাভাবিক। আর ওনার কাছ থেকে আসলে এমন কিছু ইনসাইট পাওয়া যায়, এটা একটা বিরাট ব্যাপার, যেটা আসলে অনেক সময় আমরা মেডিকাতে পাই না, রেপার্টরিতেও ইঙ্গিত থাকে না। এমন অনেক কিছুই পাওয়া যায়, যেমন আজকে জানলাম যে ক্যালকেরিয়া ফ্লোরের রোগীরা তার কাছের লোকজন তাদের উপর নির্ভর করেন তার নিরাপত্তার বিষয়টা, তাদের সঙ্গে সম্পর্কটা রাখা, এই ব্যাপারটার দিকে তারা মনোযোগী হন। এটা আমার জন্য বেশ নতুন একটা জানা, মানে কাজে লাগবে। আমার যেটা ক্যালকেরিয়া ফ্লোর সম্পর্কিত আমার যেটা ধারণা আর কি ছিল এতদিন, সেটা হচ্ছে যে সেটুকু একটু যোগ করি। ক্যালকেরিয়া ফ্লোর বলা যায় যে ক্যালকেরিয়ার একটা ক্যারেক্টার যেটা আছে আর কি, ফ্লোরাইড যুক্ত হওয়ার কারণে সেটা হয় আমার মনে হয়, সেটা হচ্ছে এরা গ্ল্যামারাস টাইপের মানুষ, গ্ল্যামার পছন্দ করে, মানে খুব সিম্পল না, মানে এমনিতে সিম্পল প্রেজেন্টেশনে আসে, যেমন তার মধ্যে এক ধরনের উইক ফিলিং পাওয়া যায়, মানে নিজেকে পুয়ার সাব্যস্ত করা, গরিব, দুর্বল অথবা ঘাটতি হয়েছে এরকম। আবার একই সঙ্গে দেখা যায় যে সেই মানুষটা তার পরিবার নিয়ে অনেক চিন্তিত, অসুস্থ হলে তার পরিবারের কি হবে, তারা কিভাবে চলবে, এইটা। এবং একই সঙ্গে স্যার যেটা উল্লেখ করেছেন টাকা পয়সার বিষয়টা, টাকা পয়সার কেন্দ্রিক অসংখ্য সিমটম তার মধ্যে থাকে। রেপার্টরিতে এই জন্য অনেক রুব্রিক আছে, যেমন টাকা পয়সা জমানো অথবা ভবিষ্যতে রিটায়ারমেন্টে গেলে তখন তার টাকার দরকার হবে, সেই জন্য আগে থেকে সতর্ক থাকা, এই জাতীয় অনেক মানে বিষয়গুলি তার মধ্যে আছে। টাকা পয়সা বিষয়ক দুশ্চিন্তা তার যথেষ্ট আছে, তারপরেও দুশ্চিন্তা, এই জাতীয় বিষয়গুলো তার মধ্যে পাওয়া যায়। আবার ভবিষ্যতে তার অভাব আসতে পারে এবং সে